ওয়েলকাম টু শব্দ সিন্ধু। WBSLST কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি প্র্যাকটিস সেট, শুধুমাত্র সংস্কৃত ব্যাকরণ ভিত্তিক। এটি আমার প্রথম প্র্যাকটিস সেট। আজকে আমরা দেখব ব্যাকরণের কিছু কোশ্চেন এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করব এবং সেই উত্তর সম্পর্কিত একটু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন আর সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে সন্ধি বিচ্ছেদ কর, সন্ধি করো। সন্ধির কি দেওয়া আছে? ভাতু যুক্ত পুত্র। তাহলে এর সন্ধি করলে কি উত্তর হবে? ভাতুর পুত্র হবে, না ভাতুষপুত্র হবে, না ভাতস্পুত্র হবে, না ভাতুপুত্র হবে? কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে ভাতু ভাতুষপুত্র। এখন কথা হচ্ছে যে ভাতুর পুত্র কেন হলো না? ভাতুর পুত্র কেন হলো না? তো সন্ধি সূত্র আছে না, স স যু স রু। এখানে কি আছে? বলছে যে বর্গের সরি বর্গের 3, 4, 5 এবং হ জ ব র ল এগুলো যদি পড়ে থাকে তাহলে কি হবে? বিসর্গের স্থানে কি হবে? র হবে। কিন্তু বর্গের ধাতু ধাতু যুক্ত পুত্র, ওটা তো বর্গের 3, 4, 5 কিংবা হজবরলের মধ্যে কেউ নয়। তাই জন্য এখানে র হবে না, আর র এর রেফ হতো। তাহলে এই সূত্রের দ্বারা এখানে এটি হবে না। আচ্ছা, ধাতুস পুত্র। ধাতুস পুত্র কেন হলো না? কারণ সূত্র আছে কি, বিসর্জনীয়স্য স। এই সূত্রের দ্বারা কি আছে? বর্গের প্রথম, দ্বিতীয় এবং 3টে স যদি পরে থাকে তাহলে কি হবে? বিসর্গ স্থানে স হওয়ার কথা। তাহলে এটা তো হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না? পরে আবার একটা নিয়ম করেছে সন্ধির পাণিনি, সেখানে হচ্ছে দন্তস্বটা মূর্ধন্যস্ব হবে। ঠিক আছে, সেই সূত্রতে যেহেতু পরবর্তী সূত্র, তাই এই সূত্রের দ্বারা এখানে এটি হবে না। ঠিক আছে। আচ্ছা, ভাতুপুত্র কেন হলো না? ভাতুপুত্র সন্ধি নিয়ম কি আছে? যদি পরবর্তীতে ক, খ, ও আর ফ এইগুলো থাকে, মানে বিসর্গর পরে, তাহলে কি হবে? সন্ধির লোপ হবে না। সন্ধির লোপ হবে না, কিন্তু এখানে সন্ধির লোপ হয়ে গেছে, তাই জন্য এটাও হবে না। এখন কথা হচ্ছে তাহলে ভাতুষ পুত্র যে হচ্ছে, ভাতুষ পুত্রটা হচ্ছে কোন কিসের দ্বারা, কোন সূত্রের দ্বারা হচ্ছে? সূত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে কস্কাদিসু সূত্রের দ্বারা। কস্কাদিসু চ বলে একটা সূত্র আছে। কিন্তু এই যে দন্তস্বয়ের জায়গায় যে মূর্ধন্যস্ব, এর একটা নিয়ম আছে। নিয়ম কি বলছে না? ঈদ উদ উপধস্য চ প্রত্যয়স্য। এই সূত্র, এই সূত্রতে কি বলা আছে? এই সূত্রতে কি বলা আছে? যে ঈদ, আচ্ছা এখানে একটা দেখে নেওয়া যাক যে এই যে ঈদ, এটা তো অ্যাকচুয়ালি ঈদ, তয় বসন্ত উদ, কিন্তু এখানে দ হলো কি করে? এটা সন্ধি হয়েছে কোন সূত্রের দ্বারা? ঝলাং জসন্তে, এই সূত্রের দ্বারা। ঠিক আছে, এই সূত্রের দ্বারা কি হয়েছে? সন্ধি হয়েছে। যাই হোক, এবার কি বলা হচ্ছে? ঈদ উদ। আচ্ছা, উপধা, তিনটি জিনিস পেলাম, ঈদ উদ উপধা। উপধা কাকে বলে? উপধা হচ্ছে অল অন্তাৎ পূর্ব উপধা, আমরা সবাই জানি। অল অন্তাৎ পূর্ব উপধা। ঠিক আছে, পূর্ব বর্ণের আগের বর্ণটি কি বলে? উপধা বলে। তাহলে কি হলো? যে বিসর্গের আগে যদি ঈদ মানে হর্ষইকার
এবং উত হচ্ছে হস্যকার থাকে, তাহলে সে বিসর্গের জায়গায় মূর্ধন্য হবে। কিন্তু বিসর্গটা কেমন বিসর্গ হতে হবে? অপ্রত্যয়স্য। অপ্রত্যয়স্য অপ্রত্যয়স্য মানে অপ্রত্যয়স্য মানে প্রত্যয়জাত নয়, প্রত্যয়জাত নয়। তাহলে প্রত্যয়জাত নয় মানেটা কি? যেমন ধরো অগ্নি যুক্ত করতি, তাহলে এখানে যে বিসর্গটা হয়েছে অগ্নিতে, এটা কি হয়েছে? সুপ্রত্যয় থেকে এসেছে, সুপ্রত্যয় থেকে বিসর্গ হয়েছে, তাই জন্য এই বিসর্গটা কি? প্রত্যয়জাত। তাহলে এখানে যে শর্ত দেওয়া হয়েছে সেটা প্রত্যয়জাত হবে না, প্রত্যয়জাত হবে না, তাই জন্য এখানে কি মূর্ধন্য হবে না, অগ্নিস্করতি এটা হবে না। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে হয়ে গেল অপ্রত্যয়জাত নয়। তাহলে ধাতুসূত্র, ধাতুসূত্র এই যে ধাতুসূত্র যদি দেখি আমরা, ধাতুসূত্র এখানে যে বিসর্গটা, এই বিসর্গটা কি প্রত্যয়জাত না প্রকৃতিজাত? জাত না প্রকৃতিজাত? আচ্ছা, প্রকৃতিজাত মানে কি? যাদের মানে স্বাভাবিক অবস্থাতেই বিসর্গ থাকে, যেমন নি যুক্ত প্রত্যুহম, এটা কি নি উপসর্গ, তাই তো? নিয়ে তো এটা আলাদা করে কোনো প্রত্যয়ের দ্বারা বিসর্গ আসেনি, এটা প্রকৃতি থেকেই এসেছে। অতএব এইখানে কি হবে? মূর্ধন্য হবে, তাই তো? কিন্তু এই যে ধাতুপুত্র, ধাতুপুত্রটা প্রকৃতিজাত না প্রত্যয়জাত? তাহলে সেটা যদি আমরা দেখি, কি দেখবো? ভাতৃ শব্দ, ভাতৃ শব্দ, তার সঙ্গে কি হয়েছে এখানে? কি এটা ষষ্ঠী বিভক্তি, ভাতু ষষ্ঠী, এটা ষষ্ঠী কি হলো? অস, সুজ সামস স্টাফান এরকম করে ষষ্ঠীতে অস আসে। ঠিক আছে, তাহলে অসের কি করে থাকবে? ভাতৃ যুক্ত অস, তাই তো? এই যে এখানে যে রিকার, রিকারের উকার হবে কোন সূত্র দ্বারা? ঋত উত, এই সূত্রের দ্বারা এখানে উকার হচ্ছে, এবং উকারের পর রকার আসছে, মানে উর হবে। কাজা উড়ন রপর, উড়ন রপর সূত্র দ্বারা, তাই জন্য কি হলো? ভা, ধাতু, ধাতু, ধাতুর হলো। ঠিক আছে, এবার ধাতুর থেকে কি হচ্ছে? এখানে অসের সন্ধি করলে কি হবে? অস হয়ে যাচ্ছে, এটা লোপ হয়ে যাবে, দন্তস্ব, দন্তস্ব লোপ হয়ে এখানে রেফের বিসর্গ হবে, মানে রয়ের বিসর্গ হবে, নিয়ে ধাতু হচ্ছে। এই যে ধাতু, পুরো ব্যাপারটা হচ্ছে ধাতুটা কেমন করে তৈরি হবে। কেন এতগুলো কথা বললাম? কারণ এটা প্রকৃতিজাত না প্রত্যয়জাত এটা কিন্তু আমাদের জানতে হবে। কি জানতে হবে? এটা প্রকৃতিজাত না প্রত্যয়জাত। তাহলে দেখি, তাহলে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি হলো এখানে? প্রথমে তো রেপ ছিল না, ভাতৃ শব্দের রেপ কি ছিল? উট তো আসেনি প্রথমে, তাহলে কি হলো? রিকারের স্থানে উড় এসছে। তো ভাতৃ শব্দে যে রিকার, এই যে রিকার, রিকারের স্থানে উড় এসছে, আগে তো উকার ছিল না। রেপটা কি জন্য এসছে? রি এর পর উড় আসার জন্য হয়েছে, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করে এটা একটু। এখানে রি হচ্ছে, রি এর স্থানে উড় এসছে, বুঝছে? রি এর স্থানে উড় এসছে, তাহলে অসের অকার, অসের অকার,
অংশের কি হলো, অংশের মধ্যে শুধু অকারটা থাকলো, কি থাকলো, অকার থাকলো, অংশের মধ্যে কি থাকলো, শুধু অকার থাকলো। তাহলে এই দুটোকে মিলিয়ে তো তোর বিসর্গ এসছে, তাই তো। একটা হচ্ছে এই যে রিকার থেকে উড় এসছে, এটা প্রকৃতি থেকে এসছে, আর এই যে অকার এসছে, অকারটা কোথা থেকে এসছে, এটা প্রত্যয় থেকে এসছে। এবার দুটো মিলিয়ে বিসর্গটা এসছে, তাহলে আমরা বলতে পারি তো এটা, এটা কি প্রকৃতিজাতও বটে আবার প্রত্যয়জাতও বটে, তাই তো। এটি প্রকৃতিজাতও বটে আবার প্রত্যয়জাতও বটে। প্রকৃতি এবং প্রত্যয় দুটোই হচ্ছে। তাহলে তো যদি যে কোনো একটা ধরি, যে কোনো একটা ধরলে কি হবে, এই সূত্রের দ্বারা এখানে মধ্যাহ্নস্য হয়ে যাওয়ার কথা বিসর্গের জায়গায়। কারণ আমি যদি এটা প্রকৃতিজাত হিসাবে ধরি, প্রকৃতিজাত হিসাবে ধরলে তাহলে কি হবে, প্রকৃতিজাত হিসাবে ধরলে এখানে কি হবে, বিসর্গের জায়গায় মধ্যাহ্নস্য হয়ে যাবে। তাহলে যদি এই সূত্রের দ্বারা এখানে বিসর্গের জায়গায় মধ্যাহ্নস্য হয়ে যায়, তাহলে কস্কাদিসু সূত্রের কি প্রয়োজন আছে, পানিনি এই সূত্রটা কেন করেছে, বলছে যে এইখানে যে ধাতুস পুত্র যে রিকারে, রিকার থেকে যে বিসর্গগুলো হচ্ছে, রিকার থেকে বিসর্গগুলোতে হচ্ছে, সেইখানে সেগুলো হচ্ছে তা সেগুলোর বিসর্গ যে মধ্যাহ্নস্য তা এই সূত্রের দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না, তাই জন্য একটা বার্তিকের নিয়ম আছে। কি নিয়ম আছে, একাদেশ শাস্ত্র নিমিত্তকস্য ন সত্যম, ন সত্যম। কি বলছে, যে বিসর্গ দুটি বর্ণ একাদেশ হওয়ার পর নিষ্পন্ন হয়, যে বিসর্গ, যে বিসর্গ দুটি বর্ণ একাদেশ হয়ে যাওয়ার পর নিষ্পন্ন হয়, একাদেশ হয়ে যাওয়ার পর নিষ্পন্ন হয়, তার ক্ষেত্রেই সত্য হবে না, তার ক্ষেত্রেই সত্য সত্য হবে না। তাহলে এখানে তো ভাতৃ শব্দ থেকে যে ধাতু হলো, ভাতৃ থেকে যে ধাতু হলো, রিকার থেকে উকার এলো, উকার উকার প্লাস অস, এই দুটো মিলিয়ে কি হলো, বিসর্গ হলো। দুটি বর্ণ থেকে হচ্ছে, একাদেশ হয়ে এখানে বিসর্গ হচ্ছে, তাই জন্য এখানে সত্য হবে না। কিন্তু এই এই বার্তিকটি যদি না থাকতো, তাহলে কিন্তু এই সূত্রের দ্বারা এখানে সত্য হয়ে যাওয়ার কথা। তাই জন্য পানিনি আলাদা করে সূত্র করলেন কি কস্কাদিসু। এবার কস্কাদিসু সূত্রের অর্থটা কি, কস্কাদিসু সূত্রের কিছু অর্থ নেই, কস্কাদি গণে, কস্কাদি ইত্যাদি ক্ষেত্রে বিসর্গের জায়গায় দন্তস্ব এবং মূর্ধন্য। এবার কস্কাদি গণ আছে এখানে, তার মধ্যেই এই কস্কাদি গণের মধ্যেই ধাতু সূত্রের উল্লেখ আছে, তাই জন্য এই ধাতু সূত্র কস্কাদিসু সূত্র দ্বারা হচ্ছে, কস্কাদিসু সূত্র দ্বারা হচ্ছে, মনে থাকবে। এই হচ্ছে ব্যাপার, পুরো ঘটনা। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি আছে, যে গঙ্গা যমুনয়া সংগচ্ছতে, গঙ্গা যমুনয়া সংগচ্ছতে, এই যে রেখাঙ্কিত পদটি আদমনে পদ বিধায়ক সূত্র, রেখাঙ্কিত পদটির আদমনে পদ বিধায়ক সূত্র কোনটি, সমগম ঋচ্ছিভ্যাম, এই সূত্রটা সমগম ঋচ্ছিভ্যাম। তাহলে কি সূত্র হচ্ছে সম ঋচ্ছিভ্যাম। তাহলে এখানে সন্ধি আছে, সন্ধির সূত্র কি এটা, এখানে অকার হলো কি করে, হসি চ সূত্র দ্বারা, হস বর্ণ যদি থাকে, হস, হস মানে বর্গের 3 4 5, তাই তো, জ ব র ল হ, এগুলো যদি থাকে পরে অবর্ণের,
অবর্ণের বিসর্গের পর যদি এইগুলো থাকে তাহলে বিসর্গের জায়গায় অকার হবে। হয়ে গেল, হসিচ সূত্র দ্বারা হলো। আচ্ছা, এখানে কি আছে? বমি যুক্ত হরিচ্ছি, এখানে যে সন্ধিটা হয়েছে কোন সূত্রের দ্বারা হয়েছে? ইক জন, ইক জন আছে, ইক স্থানে জন স্যাত অচি সংহিতায়ন বিষয়, মানে অজ যদি পড়ে থাকে ইকের স্থানে কি হবে? জন হয়, তাহলে হর্ষের জায়গায় কি হয়? জ হয়, তাই তো? তাই জন্য এখানে এবার রিকা চলে এলো, হরিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল সন্ধির ব্যাপারটা। এবার সূত্রের ব্যাপারটা দেখা যাক। তাহলে কি হলো, আর আবার লিখে নি, গম হচ্ছে, হ্যাঁ, সমপূর্বক গম এবং ঋচ্ছি ধাতু, গম এবং ঋচ্ছ ধাতুর অকর্মক হলে কি হলে? অকর্মক হলে কি হয়? তাদের আধমনিপতি হয়, আধমনিপতি। এখন কোশ্চেন হচ্ছে যে যে গম ইত্যাদি ধাতু এগুলো তো সকর্ম, এগুলো তো সকর্মক ধাতু, এগুলো অকর্মক হলো কি করে? সকর্মক থেকে অকর্মকের একটা নিয়ম আছে, সকর্মক থেকে অকর্মকের একটা নিয়ম আছে। কি সেই নিয়ম? একটা কারিকা আছে, ধাতু অর্থান্তরে বৃত্তে ধাতের ধাত্য অর্থেন উপসংগ্রহাৎ, উপসংগ্রহাৎ প্রসিদ্ধি, প্রসিদ্ধের অবিবক্ষাত কর্মণ, কর্মণ অকর্মিকা ক্রিয়া, ধাত্তর অর্থান্তরের বৃত্তের ধাত্য অর্থেন উপসংগ্রহাৎ প্রসিদ্ধের অবিবক্ষাত কর্মণ অকর্মিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে কি হয়? চারটি ক্ষেত্রে সকর্মক অকর্মক রূপে গণ্য হবে। কি কি ক্ষেত্র? সেই ক্ষেত্রটা হচ্ছে, এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ধাতুর অর্থ, প্রসিদ্ধ অর্থ ব্যবহৃত না হয়ে অন্য অর্থ ব্যবহৃত, প্রসিদ্ধ অর্থ ব্যবহৃত না হয়ে অন্য অর্থ ব্যবহৃত, সেখানে কি হয়? সকর্মক অকর্মক হয়। দু নম্বর কি? যদি ধাতুর ধাতুর কর্মপদ, ধাতুর কর্মপদ ধাতুর অর্থ দ্বারা, অর্থ দ্বারা উপসংগৃহীত হবে, উপসংগৃহীত, সংগৃহীত, উপসংগৃহীত হয় না। কর্মপদ যদি ধাতুর অর্থের দ্বারা উপসংগৃহীত হয়, যেমন জীবতি, জীব ধাতুর অর্থ কি? প্রাণ ধারণ, জীব ধাতুর অর্থ হচ্ছে কি? প্রাণ ধারণ, অর্থাৎ কি? প্রাণান ধারয়তি। এসব কর্মপদটা জীবতি শুধুমাত্র ক্রিয়াপদের দ্বারাই এর কর্মপদে গৃহীত হয়ে গেল, উপসংগৃহীত হয়ে গেল, আর কর্মপদের প্রয়োজন হচ্ছে না। তখন কি হচ্ছে? তখন সকর্মক অকর্মক হয়ে যায়। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে ধাতুর কর্ম প্রসিদ্ধ বিষয় হলে তার উল্লেখ প্রয়োজন হয় না। ধাতুর কর্ম হচ্ছে ধাতুর কর্ম প্রসিদ্ধ বিষয় হলে, প্রসিদ্ধ বিষয় হলে ধাতুর অর্থের তার উল্লেখের প্রয়োজন হয় না। যেমন হচ্ছে বর্ষতি, মেঘ বর্ষতি, মেঘ বর্ষতি, মেঘ বর্ষতি, বর্ষতি ক্রিয়ার দ্বারা জল পড়ছে, জলের যে কর্মপদ, জল যুক্ত যে কর্মপদ,
সেটার উল্লেখের প্রয়োজন হচ্ছে না। তো ধাতুর কর্ম এখানে প্রসিদ্ধ, বর্ষণ মানে এখানে জল হবে এটা ধরে নিতে হবে, এটা প্রসিদ্ধ অর্থ। তাই জন্য এখানে এই ক্ষেত্রে সকর্ম অকর্ম হয়। আর একটা ক্ষেত্রে হয়, 4 নম্বর নিয়মটা হচ্ছে এখানে যদি বিবক্ষা হয়, বিবক্ষা মানে বক্তুর ইচ্ছা, বক্তুর ইচ্ছে কি হয়, সকর্ম যদি অকর্ম করতে চায় বক্তার ইচ্ছাতে, তাহলেও সেখানে কিন্তু সকর্ম অকর্ম হয়। তাহলে এই কটা ক্ষেত্রে সকর্ম অকর্ম হয়ে থাকে। তাহলে আমরা দেখবো তাহলে আর কি কি সূত্র ছিল। অধে প্রহসনে, সম প্রতিজ্ঞা মনাদান, এগুলো কেন হলো না? তাই প্রহসন মানে কি, তাকে সেটা জানতে হবে। প্রহসন মানে হচ্ছে কি, ক্ষমা, ক্ষমা করা। প্রহসন মানে ক্ষমা করা বা পরাজিত করা, ক্ষমা করা বা পরাজিত করা, ক্ষমা করা বা পরাজিত করা। তাহলে যদি এই অর্থ বোঝায়, প্রহসন অর্থ যদি বোঝায়, তাহলে অধিপূর্বক ক্রি ধাতুর আগমনীপদী হয়। অধিপূর্বক ক্রি ধাতু, তাহলে রূপটা কি হবে, অধিকুরুতে ইত্যাদি, অধিকুরুতে, তাই তো। ক্ষমা করা বা পরাজিত করা, এখানে কি সংগচ্ছতে, মিলিত হওয়া, এটার সঙ্গে কোনো কিছু মিল আছে কি? গঙ্গা যমুনার সঙ্গে মিলিত আছে, তাই জন্য এটি হবে না, অধে প্রহসনে হবে না। আর সম্প্রতিজ্ঞা অনাধ্যানে কেন হবে না? সম অনাধ্যান মানে কি, ন ন অধ্যানম, মানে কি অনাধ্যানম। অনাধ্যান কথার অর্থ কি, স্মৃতি ভিন্ন অর্থ, স্মৃতি ভিন্ন অর্থ। এখানে কি বলে যে স্মৃতি ভিন্ন অর্থ, স্মৃতি ভিন্ন অন্য অর্থ যদি বোঝায়, কার ক্ষেত্রে বোঝাবে, সম্পূর্ব জ্ঞান ধাতু এবং পরিপূর্ব জ্ঞান, সরি প্রতিপূর্ব জ্ঞান ধাতু। যদি স্মৃতি ভিন্ন অর্থ বোঝায়, তাহলে সেখানে কি হবে, আদমনে পদ হবে। রূপ কি হবে, সংজানিতে বা প্রতিজানিতে, এরকম রূপ হবে। যদি স্মৃতি অর্থ হয়, তাহলে কি কিন্তু পরস্ময়পদী হবে, স্মৃতি অর্থ হলে পরস্ময়পদী হবে, ঠিক আছে। তাই জন্য এগুলো হয়নি, এখানে সংজানিতে কিছু নেই। আচ্ছা, সঙ্গচ্ছতে, সঙ্গচ্ছতে যেটা বললাম, যেটা যদি সঙ্গচ্ছতি হতো, সঙ্গচ্ছতি হলে কি হতো, সম্পূর্বক গম এবং ঋচ্ছ ধাতু, যখন এখানে কর্ম চলে আসবে তখন সঙ্গচ্ছতি, তখন এখানে যমুনাং হয়ে যাবে, যমুনাং হয়ে যাবে এখানে, যমুনাং সঙ্গচ্ছতি, গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি, ঠিক আছে, আচ্ছা, গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে অপশব্দের দ্বিতীয় রূপ কি, দ্বিতীয়ার রূপ কি, অপশব্দের দ্বিতীয় রূপ কি, বল, অপশব্দের দ্বিতীয় রূপ কি? তাহলে আগে এটা উত্তর, আরেকটা কোশ্চেন এখানে হয়, অপশব্দটা কি, অপশব্দটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না কি? অপশব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর এটা সবসময় বহু বচনান্ত। অপশব্দ ছাড়া আর কি কি বহু বচনান্ত হয়, অপ সুমনস, সমাসিকতা, বর্ষাণং বহুত্বং চ। একটা সূত্র আছে, কি সূত্র আছে, অপ সুমনস সমাসিকতা বর্ষাণং বহুত্বং চ, তাই তো। অপ মানে কি, অপ জল, আমরা জানি অপ মানে জল। সুমনস মানে কি, সুমনস মানে
ফ্লাওয়ার ফুল, সমা বছর, ইয়ার সিকতা বালি, আর বর্ষা। এই শব্দগুলো কি? এই শব্দগুলো সব হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং বহুবচনান্ত। স্ত্রীলিঙ্গ এবং বহু বচনান্ত, বুঝছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কি হচ্ছে? প্রজা অধ্যাসতে গৃহম ড্যাশ প্রজা অধ্যাসতে গৃহম। তাহলে আগে দেখতে হবে যে প্রজা শব্দটা কি। প্রজা শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, বহু বচনান্ত। কার মতো? লতার মতো। তাহলে কিম শব্দের কি হবে? এখানে উত্তর কি হবে? কা। এটা কি? স্ত্রীলিঙ্গ, বহু বচনান্ত, বিশেষণ। স্ত্রীলিঙ্গ, বহু বচনান্ত, তাই বিশেষণ, তাই জন্য এখানে কি হবে? কা। আচ্ছা, এটা আর একটা কোশ্চেন এখান থেকে হয়, সেটা হচ্ছে যে এই যে প্রজা অধ্যাসতে গৃহম, এই গৃহমে কর্মপদ কেন হলো? কোন সূত্রের দ্বারা হয়েছে কর্মপদ? অধিসিংস্থাসঙ্গর, এই সূত্রের দ্বারা এখানে কারক বিভক্তি হয়েছে, কর্মকারক হয়েছে। কর্মকারক হওয়ার পরে এখানে কর্মণি দ্বিতীয় দ্বারা দ্বিতীয় হয়েছে। কর্মণি দ্বিতীয় দ্বারা এখানে দ্বিতীয় হয়েছে। ও সিং স্থা আস ধাতু, এই যে এগুলো সিং স্থা আস, মানে কি সিং স্থা আস, এই ধাতুগুলো কি অ্যাকচুয়ালি? এই ধাতুগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কি? এগুলো অকর্ম। এগুলো যদি অকর্ম হয় তাহলে এখানে গৃহম হলো কি করে? সকর্ম হতে হবে। তাই জন্য এই সূত্রটা কি বলেছে? অধি উপসর্গ যদি যোগ হয় এগুলো কি হবে? সকর্ম হয়ে যাবে। অধি উপসর্গ যোগ করে এই ধাতুগুলোর রূপ হলে সেগুলো কি হবে? সকর্ম হয়ে যায়। আর তার যে কি হচ্ছে এখানে দ্বিতীয় বিভক্তি হচ্ছে গৃহম। বুঝছে? বোঝা গেল? এরপর আমরা দেখবো যে বেতনেন ধান্যং লুনাতি, রেখাঙ্কিত পদে কোন সূত্রের দ্বারা এটা প্রযুক্ত হয়েছে? এটা কারক বিভক্তি নির্ণয় করতে দিয়েছে। প্রথমে কি আছে? সাধকতমং করণম, দ্বিতীয়তে হেতৌ, তৃতীয়তে হচ্ছে গম্য মানাবি ক্রিয়া কারক বিভক্ত প্রযোজিকা, আর 4 নম্বর হচ্ছে ইত্যম্ভূত লক্ষণ। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে হচ্ছে হেতৌ, এই সূত্র দ্বারা হয়েছে হেতৌ। এখন কথা হচ্ছে যে এই যে বেতনেন ধান্যং লুনাতি, এই পদের অর্থটা কি? বেতনেন মানে বেতন, বেতনভুক্ত, ঠিক আছে? মানে পারিশ্রমিক, পারিশ্রমিক, পারিশ্রমিক। তাহলে কি হচ্ছে? পারিশ্রমিকের দ্বারা কি করছে? ধান্যং, ধান, লুনাতি মানে কাটা, মানে ধান কাটছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তাহলে এটা তো অর্থ, আর পরিশ্রমের দ্বারা ধান কাটছে, ঠিক আছে? তাহলে কি হলো? পরিশ্রমটা কি এখানে কারণ, পারিশ্রমিক পাবে তাই জন্যই তো ধান কাটছে, ঠিক আছে? বেতনের দ্বারা তারা ধান কাটছে, তাই জন্য কি হচ্ছে? যেহেতু পারিশ্রমিকটা কারণ, তাই জন্য এখানে হচ্ছে হেতু সূত্রের দ্বারা এখানে তৃতীয় বিভক্তি হয়েছে। এখন কথা হচ্ছে যে সাধকতমং করণ মতে এখানে তো কারণকে নির্দেশ করে, এই সূত্রের দ্বারা কেন হলো না? হেতু দ্বারা কেন হয়েছে? কারণ হেতু ও করণ দুই কারণ, এবং উভয়েরই উভয়ই কি ফল উৎপাদক পদার্থ, ঠিক আছে? উভয়ের স্থানেই তৃতীয় বিভক্তি হয়।
তাহলে আমাদের বুঝতে হবে যে এই দুটোর মধ্যে তফাৎটা কি আছে, সাধকমতম করণম এবং হেতৌ, এই দুটির মধ্যে তফাৎ কি? চলো দেখে নেওয়া যাক। আমি সহজভাবে একটু বলে দিচ্ছি, মানে কতগুলো জিনিস মনে রাখলেই এই জিনিসটা বোঝা যাবে। প্রথমত হচ্ছে হেতু কোন কোন জায়গায় হয়। হেতু হয় কোন কোন জায়গায়, দ্রব্য, গুণ আর ক্রিয়া। ক্রিয়া, এই তিনটে বিষয়ে হেতু হয়। এই তিনটি বিষয়ে এই হেতু হয়, বুঝলে? আর এদের সঙ্গে কি হয়, এদের সঙ্গে তিনটে বিষয়েই হেতুটা হবে, এবং এদের সঙ্গে কি হবে, এদের সঙ্গে ক্রিয়ার কোনো সাক্ষাৎ যোগাযোগ থাকবে না। ক্রিয়ার প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, সম্বন্ধ থাকে না। যেমন হচ্ছে দণ্ডেন ঘট, এর সঙ্গে ক্রিয়ার কি সাক্ষাৎ সম্বন্ধ আছে? কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যেমন দেখি, যদি যেমন ধরুন রাম রাম কুঠারেন, কুঠারেন কাষ্ঠং সিনন্তি, সরি, কাষ্ঠং, রাম কুঠারেন কাষ্ঠং সিনন্তি। এখানে দেখো, রাম কুঠারের দ্বারা কাঠ ছেদন করছে, রাম কুঠারের দ্বারা কাঠ ছেদন করছে। যে কুঠার, বাক্যে কি করণ হচ্ছে কুঠার, কুঠারের সাথে ক্রিয়ার সাক্ষাৎ, ছেদন ক্রিয়ার, এই যে কুঠার, কুঠারের সঙ্গে ছেদন ক্রিয়া, ছেদন ক্রিয়ার সাক্ষাৎ সম্বন্ধ আছে, সাক্ষাৎ সম্বন্ধ। কুঠারের দ্বারা ছেদন করা হচ্ছে, কুঠার না থাকলে কি ছেদন হতো, এটা সাক্ষাৎ সম্বন্ধ আছে। কিন্তু দণ্ডেন ঘট, এখানে কি সাক্ষাৎ সম্বন্ধ, প্রত্যক্ষ সম্বন্ধ আছে কি ক্রিয়ার, এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। তাহলে কি হলো, এক নম্বর হচ্ছে দ্রব্যগুণ ক্রিয়ার মধ্যেই হেতু হবে, এবার হেতু হলে সেটা তার সঙ্গে কিন্তু ক্রিয়ার প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না। কিন্তু সাধকতম করণম বা করণ হলে সেখানে কিন্তু ক্রিয়ার সঙ্গে করণের সাক্ষাৎ সম্বন্ধ থাকে। বোঝা গেল? এরপর দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি হেতু হয়, হেতুর ক্ষেত্রে কি হয়, কি হয় না, কর্তা, কর্তা হেতুর অধীন হয়, সরি, কর্তা হেতুর অধীন হয়। কর্তা কি হয়, কর্তা হেতুর অধীন হয়, মানে শোকেন ক্রন্দতি মাতা, কি হলো, শোকেন, শোকেন ক্রন্দতি, ক্রন্দতি মাতা, শোকেন ক্রন্দতি মাতা। তাহলে কি হলো? মা শোকে কাঁদছে, মা শোকে কাঁদছে, তাহলে মাতা, মাতা শোকের অধীন তো, মা শোকে কাঁদছে মানে কি, মা শোকের অধীন। কর্তা কি হলো, কর্তা হেতুর অধীন। কিন্তু করণ এর ক্ষেত্রে করণ কর্তার অধীন হয়, করণের ক্ষেত্রে কি হয়, করণ, করণ হলে কি হয়, করণ কর্তার অধীন হয়। করণ কর্তার অধীন হয়। যেমন হচ্ছে রাম কুঠারেন কাষ্ঠং ছিনন্তি, আরেকবার লিখে দিই, কাষ্ঠং
রাম কুঠার তাহলে কি হলো এখানে? কুঠার রামকে কাষ্ঠছেদনে বাধ্য করে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে কুঠার রামকে কাষ্ঠছেদনে বাধ্য করে না, বরং করণ কুঠার রামের অধীনে থেকে রামের ইচ্ছা অনুসারে কাজ করে। করণ কুঠার, কুঠার তাই গেল, রামের অধীনে থেকে, রামের অধীনে থেকে এর ইচ্ছা অনুসারে কাজ করে। এখানে কুঠারের ইচ্ছা অনুসারে কিছু কাজ হয় না। রাম যেমন কুঠারকে চালাবে সেইভাবে তো কাজটা ছেদন হবে। তাহলে কি হলো? কুঠার হচ্ছে রামের অধীনে হয়ে গেল, করণ হচ্ছে করণ কর্তার অধীন হয়ে গেল। ঠিক আছে? কিন্তু হেতুর ক্ষেত্রে কি হয়? হেতুর ক্ষেত্রে কি হয় না, কর্তা হেতুর অধীন হয়। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে। বোঝা গেল যে করণ আর হেতুর মধ্যে তফাৎটা? ও বেতনেন ধান্যং রুনাতি। এখানে কি হচ্ছে? কর্তা সে বেতন না দিলে কি ধান কাটতো? সে বেতন না দিলে কি ধান কাটতো তারা? তাহলে বেতনের অধীন বলেই সে ধান কাটছে, বেতনের অধীন। কর্তার, কর্তা হচ্ছে হেতুর অধীন, তাই তো? তাই জন্য এখানে হেতু হয়েছে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে বহুব্রী সমাসে কোন সূত্রে, এই কোন সূত্র অনুসারে সহস্থানে স হয়? বহুব্রী সমাসে কোন সূত্র অনুসারে সহস্থানে স হয়? এর উত্তর হচ্ছে বো বা উপসর্জনাস্য, মানে বো উপসর্জনাস্য। ঠিক আছে? তাহলে কি হলো? বা বো উপসর্জনাস্য, তাই তো? উপসর্জনাস্য, এটা সন্ধি করলে কি হবে? বা উপসর্জনাস্য। এটা সন্ধি হয়েছে কোন সূত্র দ্বারা? আদ গুণ সূত্র দ্বারা। ঠিক আছে? তাহলে এখানে একটি শব্দ পাচ্ছি উপসর্জন। উপসর্জন কথার অর্থ কি? উপসর্জন কথার অর্থ হচ্ছে প্রথমা নির্দিষ্টং সমাস উপসর্জনম, আমরা জানি। প্রথমা নির্দিষ্টং সমাস উপসর্জনম, প্রথমা নির্দিষ্টং সমাস উপসর্জনম। মানে সূত্রের মধ্যে যেটি প্রথমা বিভক্তি দ্বারা নির্দিষ্ট করা হয় সেইটি কি হয়? যে উপসর্জন সংজ্ঞা হয়। আর উপসর্জন সংজ্ঞা হলে কি হবে? উপসর্জনং পূর্বম বলে একটি সূত্র আছে, তার দ্বারা কি হবে? পূর্বে প্রযুক্ত হবে। উপসর্জনটা কি হবে? পূর্বে প্রযুক্ত হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে বা উপসর্জনস্য কথার, এটা এটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে তেন সহেতি তুল্য যোগ বলে একটি সূত্র আছে সমাস, বহুব্রী সমাসে। তেন সহেতি তুল্য যোগে, সূত্রটা কি? তেন সহেতি তুল্য যোগে, তাই তো? সরি, তুল্য যোগে, তেন সহেতি তুল্য যোগে। এই যে এখানে তেন যে তৃতীয়া পত্তি ব্যবহৃত হয়েছে, এটা কি? এটা সহার্থে তৃতীয়া হয়েছে। আচ্ছা, তুল্যযোগ কথার অর্থ কি? তুল্যযোগ, তুল্যযোগ কথার অর্থ কি? তুল্যযোগ কথার অর্থ হচ্ছে কোন ক্রিয়ার সঙ্গে একাধিক পদার্থের যুগপৎ সংযোগ।
যেমন হচ্ছে পুত্রেণ সহ পিতা আগত। পিতা এবং পুত্র দুজনই আগত ক্রিয়ার সঙ্গে সংযুক্ত হতে লিখেছে কোনো ক্রিয়ার সঙ্গে একাধিক পদার্থের যুগপদ সংযোগ, একাধিক পদার্থের যুগপদ সংযোগ। যে পুত্রেণ সহ এই সূত্রের দ্বারা কি হয়, পুত্রেণ সহ এখানে সমাস করলে কি হবে, সহপুত্র, তাই তো, সহ সহপুত্র। এইরকম রূপ হয়ে যাওয়ার পর তারপরে আসছে বা উপসর্জনস্য। বা উপসর্জনস্য কি হচ্ছে, বহুব্রীহির সহ, যে সহস্থানে যে সটা হচ্ছে এটা বিকল্পে হবে, তখন কি হবে, সপুত্র, সপুত্রও হবে, এখানে বিকল্পে এই রূপটাও হবে কোন সূত্রের দ্বারা, বা উপসর্জনস্য সূত্রের দ্বারা। বোঝা গেল? এখানে আরো অনেকগুলো সূত্র আছে, সেগুলো একটু আমি আলোচনা করে দিচ্ছি। যেমন হচ্ছে ইচ কর্ম ব্যতিহারে। ইচ কর্ম ব্যতিহারে জিনিসটা কি, ইচ কর্ম ব্যতিহারে, ইচ কর্ম হচ্ছে, এর অর্থটা কি, পরস্পর একই প্রকার অনুষ্ঠান বোঝালে সমান, পরস্পর একই প্রকার অনুষ্ঠান বোঝালে সমান আকার দুটি সপ্তম্যান্ত বা তৃতীয়ান্ত পদের মধ্যে বহুব্রী সমাস হয়। বোঝা গেল? লিখতে হয় মনে হচ্ছে। এরপর দেখবো যে ইচ কর্ম ব্যতিহার, ইচ কর্ম ব্যতিহার মানে কি বলছে, পরস্পর একই প্রকার অনুষ্ঠান বোঝালে, পরস্পর একই প্রকার, অর্থাৎ ভালো করে শোনা, বেশি আর লিখছি না, পরস্পর একই প্রকার, একই প্রকার অনুষ্ঠান বোঝালে সমান আকার, সমান আকার দুটি সপ্তম্যান্ত বা তৃতীয়ান্ত, সরি, তৃতীয়ান্ত, তৃতীয়ান্ত পদের মধ্যে বহুব্রী সমাস হয়। এখানে গেলে পরস্পর একই প্রকার অনুষ্ঠান বোঝালে সমান আকার দুটি সপ্তম্যান্ত বা তৃতীয়ান্ত পদের মধ্যে বহুব্রী সমাস হয়। যেমন হচ্ছে কেশেষু গৃহীত্ব ইদং যুদ্ধং প্রবৃত্তম, এটা আমরা সবাই জানি, তাই তো, কেশেষু সমান আকার দুটি সপ্তম্যান্ত, গৃহীত্বা ইদং যুদ্ধং প্রবৃত্তম, একই প্রকার অনুষ্ঠান বলছে, যুদ্ধ করছে, কেশ আকর্ষণ করে যুদ্ধ করছে, একই প্রকার অনুষ্ঠান বোঝাচ্ছে, ঠিক আছে, তাই জন্য এটা বহুব্রী সমাস হয়েছে। এই বহুব্রী সমাস হলে এটা ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রী সমাস হলে ইচ হয়, ইচ প্রত্যয় হয়, ইচ, ইচ প্রত্যয় হয়, মানে কেশেষু ঘৃত্য ইদং যুদ্ধং প্রবৃত্তম করলে কি হয়, কেশ হলো, কেশ, এর সঙ্গে ইচ প্রত্যয় হয়, ইচ করে কি হয়, কেশাকেশি, কেশাকেশ হয়েছিল, আর এটা হবে কেশাকেশি, ইচ প্রত্যয় করে, ইচ প্রত্যয় করলে তবে কেশাকেশি রূপটা আসছে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কি আছে, বহু উপসর্জন ব্যাখ্যা করলাম ইচ কর্ম ব্যতিহারে, এটাও জানা গেল। এরপর হচ্ছে ন ন কোপাধা, ন কোপাধায়া, এই সূত্রটা একটু দেখে নাও, ন কোপাধায়া, ন কোপাধায়া, এখানে কি কি জিনিস পাচ্ছি, উপাধা, উপাধা পাচ্ছি,
উপাধা মানে কি? অলন্তাৎ পূর্ব উপাধা। কোপাধা, কোপাধা মানে হচ্ছে কোকারো, কোকারো উপাধা যস্যা। কোপাধা মানে এটা কি? কোকারः উপাধা যস্যা। তাহলে সূত্রের অর্থটা কি হলো? যে ভাষিত, যে ভাষিত পুংস্ক, পুংস্ক স্ত্রী লিঙ্গের, যে ভাষিত পুংস্ক স্ত্রীলিঙ্গের অন্তবর্ণের, অন্তবর্ণের পূর্ববর্ণ ককার তাহার কি হচ্ছে? তাহার পুংবদ ভাব হয় না, হয় না। সুতরাং এটুকুন জেনে রাখো, যে ভাষিত পুংস স্ত্রীলিঙ্গের অন্তবর্ণের পূর্ববর্ণ প্রকার তাহার পুংবোধ ভাব হয় না। যেমন হচ্ছে পাচিকা ভাজ্য। ঠিক আছে। আর ভাষিত পুংস্ক শব্দটা কিরকম? না একই আবৃত্তিতে বা একই অর্থে যে শব্দ স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝায় সেগুলো হচ্ছে ভাষিত পুংস্ক শব্দ, ভাষিত পুংস্ক শব্দ। ঠিক আছে। এটা ডিটেলসে আলোচনা করছি না, এটুকুন জেনে রাখো যে ভাষিত পুংস্ক স্ত্রীলিঙ্গের পূর্ববর্ণ যদি ককার হয় তার পুংবোধ ভাব হয় না। যদি অন্য কিছু থাকতো তাহলে কি হলো? পুংবোধ ভাব হয়ে যেত, কিন্তু এখানে পুংবোধ ভাব হয় না। যে পাচিকা, পাচিকা মানে পাচকও হয়ে যেত, কিন্তু এটা ককার থাকার জন্য কি হচ্ছে? পাচিকাই রয়ে গেছে। বুঝা গেছে? এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে ব উপসর্জনস্য, এবং বাকি সূত্রগুলো এখানে আলোচনা করে দিলাম। আরো অনেক কোশ্চেন আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার জন্য তো আমি আর একটা পার্ট নিয়ে আসছি, সেখানে বাকি কোশ্চেনগুলো দেওয়া হবে। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন।